সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্বাধীনতার ইতিহাস নিয়ে অত্যন্ত অনধিকার চর্চাই আমি বলবো। এই বিকৃতিতে নতুন করে পা রাখলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। অনধিকার চর্চা এ কারণে বলছি, যেই রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, শুধু রাজনৈতিক অবস্থান না, তারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছিল, তাদের পরিবারদেরকে হেনস্থা করেছিল, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, পাকিস্তানি সেনাবাহিনীদেরকে বাংলাদেশের রাস্তাঘাট চিনিয়ে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা প্রেমী মানুষদেরকে হত্যাযজ্ঞ এবং বাংলাদেশের এই ভূমিতে ধ্বংসযজ্ঞ পরিচালনায় যারা ছিল সহযোগী বাহিনী, যারা যুদ্ধে ক্লান্ত পাকিস্তানি সৈনিক এবং সেনা অফিসারদের মনোরঞ্জনের জন্য কি কি ব্যবস্থা করেছিল, সেই সমস্ত নিকৃষ্ট শব্দ মুখে না বললেও নিশ্চয়ই দেশের মানুষ জানেন। এই যুদ্ধাপরাধী এর দায় যে সংগঠনের আছে, সেই সংগঠনের আমিরের মুখ থেকে স্বাধীনতার ইতিহাস সুনির্দিষ্টভাবে বললে স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত কিছু কথাবার্তা, যেটি ইতিহাসের বিকৃতি, যেটি অপরাধ, যেটি বদমতলব প্রসূত, এই ধরনের একটি প্রসঙ্গ সামনে আসায় স্বাভাবিকভাবে বাংলাদেশে স্বাধীনতাকামী মানুষ যারা আছেন, এই রাষ্ট্রকে যারা ধারণ করেন, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হবে, এটি খুবই স্বাভাবিক। এই যে প্রতিক্রিয়া নিয়ে তারা ব্যাখ্যা করছেন যে তিনি উই রিভোল্ট এই বিষয়ে কথা বলেছেন এবং কর্নেল অলিকে সেই কৃতিত্ব দিয়েছেন। উই রিভোল্ট তো একটি বিচ্ছিন্ন কোনো শব্দ বা বাক্য নয়। এই উই রিভোল্টের সাথে জড়িত স্বাধীনতার ঘটনা এই ইতিহাসটি। ফলে দুটিকে বিচ্ছিন্ন করে দেখিয়ে আরেক ধরনের বদমতলবী প্রবণতা, এটিও খুব ভালো কাজ নয়। মানুষ বোকা নয়। উই রিভোল্ট এই শব্দটি যে কারণে ঐতিহাসিক, সেই কারণটির প্রেক্ষাপট তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এবং যেটা তৎকালীন মেজর জিয়াউর রহমান দিয়েছিলেন, এই ইতিহাস তো প্রতিষ্ঠিত। সেই ইতিহাস বিকৃতির চেষ্টা একসময় শেখ হাসিনা করেছে। সেই শেখ হাসিনার পদঙ্ক কি ডাক্তার শফিক এখন অনুসরণ করছেন? শেখ হাসিনার তো তাও বলবো, মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলার অধিকার আছে। আপনারা যারা এই চৌহদ্দির বাইরে, এই বাউন্ডারির বাইরে, এই সীমানার বাইরে যারা যারা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে শক্তি, তারা এই সীমানার মধ্যকার বিষয়বস্তু নিয়ে কথা বলার অধিকার আছে কিনা, সে প্রশ্ন তো উঠবেই। ডেফিনেটলি আপনাদের এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নাই। মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় কোনো জায়গায় আপনাদের নাই। যে জায়গা আছে সেটা তো অত্যন্ত নিকৃষ্ট, এবং যেই ইতিহাসের দায় এখনো কাঁধে বয়ে বেড়াচ্ছেন, এবং অপরাধী বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের রাষ্ট্রের বিপক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কথাগুলো এত কঠোরভাবে বলতে আমাদেরকে বাধ্য করছেন, তাই আমরা বলছি। ডাক্তার শফিক কি বলছেন? ওরা ব্যাখ্যা দিচ্ছে যে উনি তো স্বাধীনতার ঘোষণার কথা বলেন নাই। উনি বলেছেন কর্নেল ওলি উই রিভোল্ট বলে প্রথম বিদ্রোহ করেছেন। এই ইতিহাসটিও তো বিকৃত ইতিহাস। আমি আগে ডাক্তার শফিক কি বলছি সেটি আপনাদেরকে একটু বলে শোনাই, যেটি নিয়ে তারা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। ডাক্তার শফিক বক্তৃতা বলছেন, চট্টগ্রাম নগরী শুধুমাত্র বন্দর নগরী নয়, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি একটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে ৭১ সালের স্বাধীনতা ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভোল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ। লক্ষ্য করুন, স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ থেকেই কিন্তু উই রিভোল্ট কথাটি এসেছে। চট্টগ্রাম থেকেই উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা। উচ্চারণটা কে করেছিলেন? গোলাম আজম, মতিউর রহমান নিজামী। উচ্চারণটা করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। কই তার নামটি উচ্চারণ করলেন না? এখানেই বদবত্ত। আর স্বাধীনতার ঘোষণার কথা উচ্চারণ করেছিলেন এরপরেই যখন বলেন যে কর্নেল অলি উই রিভোল্ট বলেছিলেন, তিনি চট্টগ্রাম নগরবাসীকে জন্য স্যালুট জানালেন। ইতিহাসের মহানায়ককে তিনি পর্দা দিয়ে ঢেকে দিয়ে তার সহযোদ্ধা একজনকে তিনি উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করার চেষ্টাটি, এই অপচেষ্টাটি কেন করলেন? একই সঙ্গে আরো একটি ইতিহাস বিকৃতির কথা তিনি বলেছেন। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা আমাকে বলুন, ডাক্তার শফিক জামাত ইসলামীর আমির,
কেউ যদি তার অধস্তন নেতা হন কিংবা সহকর্মী হন, তাহলে প্রসঙ্গটিতে এভাবেই আসবে ডাক্তার শফিকের সঙ্গে অমুক গিয়েছিলেন, নাকি এভাবে আসবে অমুকের সঙ্গে ডাক্তার শফিক গিয়েছিলেন। কর্নেল অলি তৎকালীন সময় ছিলেন ক্যাপ্টেন এবং জিয়াউর রহমানের অধস্তন অফিসার। জিয়াউর রহমান ছিলেন তখন মেজর। তাদের কমান্ডিং অফিসার ছিল পাকিস্তানি লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া, সেকেন্ড ইন কমান্ড অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটিতে তারা সেই সময় কর্মরত। সেখানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। তারপরে ছিলেন মেজর খলিকুজ্জামান। তারপরে ছিলেন ক্যাপ্টেন শওকত, মীর শওকত আলী, যিনি একসময় বিএনপির নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। তারপরে ক্যাপ্টেন ছিলেন কর্নেল অলি আহমেদ। অর্থাৎ জিয়াউর রহমানের অধস্তন একজন অফিসার, তিনি জিয়াউর রহমানকে হাতে ধরে করে এগিয়ে নিয়ে যাবেন, কিংবা যেভাবে বলা হচ্ছে যে বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। আর্মির কমান্ড সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে, যারা একেবারে গবেট মূর্খ নয়, তারা কখনোই এটা বলবেন না যে একজন অধস্তন অফিসার হাতে ধরে ঊর্ধ্বতন কমান্ডিং অফিসারকে তিনি বেতার কেন্দ্রে নিয়ে গেছেন এবং সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ব্যাপারটা এমন ভাবে উপস্থাপিত হচ্ছে যে কর্নেল অলির চাপে পড়ে জিয়াউর রহমান এই বেতার কেন্দ্রে গিয়েছিলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাস বিকৃতি অন্য কেউ করলে তা নিয়ে কিছুক্ষণ বিতর্ক করা যায়। এই ইতিহাসের দায়ে যারা অপরাধী, যারা ক্রিমিনাল অফেন্স করেছেন, তাদের একজন পালের গোদা এই ইতিহাস আমাদেরকে শোনাবেন, আর সেই ইতিহাস শুনে আমরা খুশিতে গদগদ হয়ে যাব, এমন যদি আলবটর বাহিনী ভেবে থাকেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। এখানে কিভাবে ইতিহাস বিকৃতি হয়েছে লক্ষ্য করুন। হঠাৎ করে চট্টগ্রামে যে জিয়াউর রহমানের নামটি উচ্চারণ না করে কর্নেল অলিকে হিরো বানানোর কারণ কি, এই প্রশ্নটি সামনে আসবে। হিরো বানানোর কারণ হলো কর্নেল অলি বিএনপির সাথে আসন সমঝোতা অথবা তার চাহিদা অনুযায়ী প্রাপ্য স্বার্থ না পাওয়ায় তিনি ইউটার্ন করলেন। একজন মুক্তিযুদ্ধ হওয়া সত্ত্বেও তিনি জামাত ইসলামীর কর্তৃত্ব মেনে তাদের সঙ্গে সমঝোতায় গেলেন। কর্নেল অলির ব্যক্তিগত কি লাভ হবে, তার পুত্র এমপি হবেন কিনা, এ সমস্ত বিষয় নিশ্চয়ই সামনে আসবে। কিন্তু ওই যে একটা কথা আসে যে কেউ যদি একেবারে পুরো জীবন সতী থাকে, একবার তিনি যদি অসতী হন, তাহলে আসলে জীবনভর তিনি অসতী হিসাবেই পরিচিত হবেন। আর কেউ যদি অসতী হিসেবেই জীবনযাপন করেন, তার পক্ষে আর সতী হিসাবে প্রতিষ্ঠিত হওয়া, প্রমাণিত হওয়া এটি কখনোই সম্ভব না। প্রসঙ্গক্রমে বলতে হয়, সাহিত্যিক শওকত ওসমান একবার বলেছিলেন, বেশ্যারা একদা সতী থাকে। ফলে একজন মুক্তিযুদ্ধে কীর্তিমান পুরুষ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিতে সামান্য স্বার্থের কারণে বিপক্ষ শক্তির সাথে যখন হাত মিলান, তখন তার পরিচয়টা কোথায় নামে, তিনি কি হিসাবে নিজেকে পরিচয় দিতে পারেন, সেটি নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। এটি হলো পরিত্যক্ত জমির মতো। আমরা জানি দেশে অনেক পরিত্যক্ত সম্পত্তি আছে, যেটি সরকার একসময় আয়ত্তে নেয়। এই পরিত্যক্ত সম্পত্তি ব্যবহারের জন্য সরকার অনেক সময় লিজ দেয়। এই লিজ দিয়ে সরকারের লাভ হচ্ছে তারা কিছু রাজস্ব পায়, আর যারা লিজ গ্রহণ করেন তারা এ দিয়ে অনেক বেশি বেনিফিটেড হন। তারা সেখানে ফসল ফলান অথবা অন্য কোনো কাজে ব্যবহার করে তারা অনেক বেশি লাভবান হন। কর্নেল অলি এখন পরিত্যক্ত সম্পত্তি হিসাবে তিনি লিজের সম্পত্তি হয়েছেন। তিনি নিজেকে লিজ দিয়ে সামান্য স্বার্থ নিচ্ছেন, আর তাকে লিজ গ্রহণ করে শোনা যায় যে এখানে একটা লেনদেনের ব্যাপারও আছে। জামাতের সঙ্গে যারা সমঝোতায় গেছেন তাদের প্রত্যেকের সঙ্গে অর্থের একটা বিস্তর লেনদেনের কথা তো শোনাই যায়, বিশ্বাসযোগ্যভাবেই শোনা যায়। সুতরাং একথা বলাটা বাহুল্য হবে না যে জামাত ইসলামী এই মুক্তিযোদ্ধা কর্নেল অলিকে লিজ দিয়ে তারা অধিকতর লাভবান হচ্ছেন। তারা এখানে ফসল ফলাচ্ছেন। কিসের ফসল? যেহেতু স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে তারা প্রতিষ্ঠিত, তারা এই মুক্তিযোদ্ধাদেরকে হায়ার করে তারা নিজেদের ওই ইতিহাসের দায় থেকে মুক্তি পাওয়ার একটা ছটফটানি চেষ্টা তারা করছেন। জামাতের আমিরের চেহারা প্রথম দিকে যেমন দেখা গেছে, তিনি যেমন আস্তে আস্তে করে কথা বলছিলেন, দেখা গেছে সেই শুভ্র সৌম্য চেহারা এখন বিকৃত হয়ে গেছে। কারণ জামাত
হঠাৎ করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়ায়, বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তাদের কর্মের কারণে এই নির্বাচনে তারা অপ্রাসঙ্গিক। সেই প্রেক্ষাপটে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতে ইসলামীর এই আবির্ভাবের পরে জামাত ক্ষমতায় চলে যাবে, এবারেই তাদেরকে ক্ষমতায় যেতে হবে। আর একটা শ্রেণী, বিশেষ করে কিছু প্রভাবশালী ইউটিউবার যারা দেশের বাইরে অবস্থান করেন, কখনোই তারা দেশে আসবেন না, তারা জামাতকে যে স্বপ্ন দেখাতে শুরু করলেন, সেই স্বপ্নের সাথে জামাত যে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখলেন, তারা অস্থিরতায় ভুগছেন। হয়তো একটা পর্যায়ে জামাত সম্পর্কে একটা মধ্যবিত্ত শ্রেণীর ধারণাও হয়েছিল জামাত বেশ ভালো করতে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এই যে উদগ্র বাসনা জামাতের, এটি নিয়ে একটা আতঙ্ক মানুষের মধ্যে ছিল। কিন্তু অনেকগুলো ঘটনা পরস্পরায় জামাত সেখান থেকে ধস করে যে পড়ে গেলেন, সেই ধস করে পড়ে যাওয়াটা, এইটা জামাত সহ্য করতে পারছে না। যার কারণে জামাতের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং জামাতের শীর্ষ নেতা হিসাবে ডাক্তার শফি সেই সাইকোলজিক্যাল অস্থিরতায়, সেই ডিপ্রেশনে ভোগার কারণেই তিনি এই ধরনের উৎপাতমূলক কথাবার্তা তিনি বলছেন। তিনি এই যে স্বাধীনতার এই ঘোষণা সম্পর্কিত বিষয়টি তিনি যে সামনে আনলেন, এটা একেবারে তিনি যে হঠাৎ করে এনেছেন তা না। তিনি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে জামাত ইসলামী কখনোই নারীরা নেতৃত্ব দিতে পারবে না, কখনোই নারীরা প্রধান হতে পারবে না। পরবর্তীতে তাদের ভাষায় তাদের এক্স আইডি হ্যাক হওয়া, সেখানে যে বিষয়টি সামনে এসে যে কর্মজীবী নারীদেরকে এই যে পতিতা বলার বিষয়টি, এটা নিয়ে দেশের নারী সমাজের মধ্যে যে প্রতিক্রিয়া, এই সমস্ত বিষয়গুলোকে ঢেকে দেওয়ার জন্য, এই আলোচনাটাকে পেছনে ফেলে দেওয়ার জন্যই সম্ভবত তিনি কর্নেল অলিকে অপ্রাসঙ্গিকভাবে উপরে তুলে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ইতিহাসটি খাটো করলেন। ইতিহাসের এই অংশ যারা জানতে চান, তাদেরকে দৈনিক বাংলায় শেখ মুজিবের শাসন আমলে জিয়াউর রহমানের একটি লেখা ছাপা হয়েছিল, যেই তার শিরোনাম ছিল একটি জাতির জন্ম। দীর্ঘ একটি প্রবন্ধ বা নিবন্ধ। সেখানে জিয়াউর রহমান কি লিখেছিলেন সেটা আপনারা পড়ে দেখবেন, এবং পড়ে দেখলে সেই ইতিহাসের যদি কোনো অংশে কর্নেল অলির দ্বিমত থাকতো, কর্নেল অলি নিশ্চয়ই সেই 1972 সাল থেকে এই পর্যন্ত কখনোই তো এই কথা বলেন না যে জিয়াউর রহমান ওখানে অসত্য তথ্য বা বিবরণটি সত্য নয়। সেটি স্বীকার করে তিনি বিএনপি করেছেন, বিএনপিতে মন্ত্রী হয়েছেন। এলডিপি রাজনৈতিক দল গঠন করার পরেও তিনি বিএনপির সাথে জোটবদ্ধ বা তিনি অ্যালায়েন্সে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন। সিট ভাগাভাগি, কোনো নৈতিকতা, কোনো নীতি, কোনো আদর্শের কারণে তো তিনি জামাতের সঙ্গে এক হননি। তিনি জাস্ট সামান্য স্বার্থ, সুবিধা, এর স্বার্থে তিনি তার মুক্তিযুদ্ধ পরিচয়টাকে বিক্রি করেছেন জামাতের কাছে, লিজ দিয়েছেন। ফলে কর্নেল অলিকে আদর্শের ওই মাত্রায় মাপার তো আর কোনো সুযোগ নাই। আই রিপিট, শওকত ওসমানের ওই কথা, বেশ্যরা একাদশ সতী থাকে। মুক্তিযুদ্ধ হলেই তিনি যদি আদর্শচ্যুত হন, তিনি আদর্শ বিচ্যুত হন, তাকে মাথায় তুলে নাচার মতো পরিস্থিতি সবসময় অব্যাহত থাকবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। তো সেই যে কথা বলছিলাম জিয়াউর রহমানের সেই নিবন্ধ প্রবন্ধে, সেখানে স্পষ্ট লিখবেন ইতিহাসের এই অংশ সত্য। জিয়াউর রহমানকে বন্দরে পাঠানো হয়েছিল তার কমান্ডিং অফিসার জাঞ্জুয়া, সেখানে পরিকল্পনা ছিল জিয়াউর রহমানকে হত্যা করা। জিয়াউর রহমান বুঝতে পেরে তিনি আবার ব্যাক করেন। তিনি ব্যাক করে তার অধস্তন অফিসারদের সঙ্গে কথা বলেন। এই যে আমি খালিকুজ্জামান সাহেবের কথা বললেন, যিনি তৎকালীন সময় মেজর, জিয়াউর রহমানের পরেই তার অবস্থান। আমি ক্যাপ্টেন মীর শওকত আলীর কথা বললাম, এবং একই সঙ্গে কর্নেল অলি। তাদেরকে তিনি নিয়ে এই অবস্থার পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণ করলেন। সেখানে তিনি নেতা, তিনি জাঞ্জুয়ার বাসায় কমান্ডিং অফিসারের জিপ নিয়ে হাজির হয়ে অস্ত্র উঁচিয়ে তাকে কলার ধরে বন্দি করলেন এবং তিনি কমান্ডিং অফিসারের দায়িত্ব নিলেন। তাহলে জিয়াউর রহমান যখন জাঞ্জুয়াকে বন্দি করে কমান্ডিং অফিসারের দায়িত্ব নিলেন, তখন কর্নেল অলির কমান্ডে জিয়াউর রহমান চলবেন, না জিয়াউর রহমানের কমান্ডে কর্নেল অলি চলবেন? প্রশ্নগুলো খুব স্বাভাবিক, উত্তরগুলোও কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবং জিয়াউর রহমান এনাদেরকে দায়িত্ব দিলেন পাকিস্তানি সেনাদেরকে বন্দি করার জন্য, এবং তার সেই হুকুম পালনে এই খলিকুজ্জামান, মীর শওকত আলী, কর্নেল অলিরা তারা পাকিস্তানি সৈন্যদেরকে সেদিন বন্দি করেছিলেন। এবং সে সময় তারা তাদের অস্ত্র কেড়ে নিয়ে জিয়াউর রহমানই প্রথম বললেন উই রিভল্ট। জিয়াউর রহমান কিন্তু অত্যন্ত পরিশীলিত মানুষ ছিলেন, তাৎক্ষণিক
বুদ্ধিদীপ্ত একজন অফিসার ছিলেন, যার কারণে তিনি আই রিভোল্ট বলেন নাই, তিনি কেন বলছেন উই রিভোল্ট। এবং তারা সেই বিদ্রোহে নেতৃত্ব দিলেন কে? জিয়াউর রহমান। তা উই রিভোল্ট শব্দটাও তো জিয়াউর রহমান বলেছিলেন, কর্নেল অলি নয়। তা যিনি উই রিভোল্ট বলেন তিনি নেতৃত্বের কৃতিত্ব পাবেন না। যিনি উই রিভোল্ট বলার কারণে এই কমেন্ট যিনি মানেন, সত্যিই তার সেক্ষেত্রে ভূমিকা আছে। সেই কর্নেল অলিকে ইতিহাসের মহানায়ক বানানোর জামাতীয় প্রচেষ্টা, এর ফলে জামাত কতটুকু সুবিধা পাবেন আমি জানি না। তবে কর্নেল অলি স্বাধীনতা বিরোধী একজন ব্যক্তির মুখ থেকে তাকে ইতিহাসের মহানায়ক বানানোর এই প্রচেষ্টায় যদি কর্নেল অলি খুশি হন, তাহলে আমি আবারও বলবো, এত বড় স্খলন জীবদ্দশায় কর্নেল অলির, এটি কর্নেল অলিকে যারা মুক্তিযোদ্ধা হিসেবে চেনেন তারা নিশ্চয়ই আশ্চর্য হবেন। ফলে এই যে ইতিহাসের বিকৃতি, জিয়াউর রহমানকে ক্ষুদ্র করার দায় এবং তার অধস্তন একজন অফিসারকে তার ভাষা যে উই রিভোল্ট সেটি তার মুখে স্থাপন করে দিয়ে জামাতি প্রচেষ্টা, এটি স্বাধীনতার ইতিহাস বিকৃতি। অর্থাৎ আমরা এখনো যে কথাটি বলতে চাই, জামাত ইসলামী ৭১ সালে যেমন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, জামাত ইসলামী এখনো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। এই রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্রের চরিত্র, এর সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিয়ে জামাত বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র এগুলো বিকৃত করার সেই পুরনো পশ্চাৎপদ ধ্যান ধারণার মধ্যেই আছেন। ফলে জামাতকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এরা এখন ভান ধরে আছে, এরা এখন বেশ ধরে আছে, এরা এখন নিজেদেরকে অন্য চরিত্র, নিজেদের আসল চরিত্র লুকায়িত রেখে অন্য চরিত্র মানুষের সামনে এনে এক ধরনের প্রতারণা এবং মুনাফিকে আচরণ করছে। এরা যদি কোনো কারণে নির্বাচনে ভালো করার সুযোগ পায়, আল্লাহ না করুন, এদের আসল চেহারা কি হতে পারে সেটি কয়েকটি ঘটনা দিয়ে আপনারা বুঝে নেবেন। আমি উল্লেখ করছি, ওসমান হাদির মৃত্যুর দিন রাতে এরা যেটা ঘটিয়েছে বাংলাদেশে, এরা ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র করছিল, এরা সর্বশেষ এদের একজন নেতা ডাক্তার খালিকুজ্জামান তারেক রহমানের বিপক্ষে যিনি প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামাতের পক্ষ থেকে, তিনি মিলিটারি চেকপোস্টে সেনা অফিসারদের সঙ্গে কি ব্যবহার করেছেন, কি ভাষা ব্যবহার করেছেন, এরা কর্মজীবী নারীদের সম্পর্কে কি ভাষা ব্যবহার করেছেন, সেটি যদি আপনারা একটু মাথার মধ্যে নেন তাহলেই বুঝবেন জামাত তার সেই পুরনো চেহারা পরিবর্তন করেনি। ফলে এই পুরনো চেহারা, হিংস্র দাঁত নখর বিশিষ্ট এই জামাতকে বিশ্বাস করা এবং আগুনে ঝাঁপ দেওয়া একই রকম বিষয় হবে। আজকে এ পর্যন্তই। শুধু জামাতকে সতর্ক করতে চাই, অন্য যে কোনো বিষয়ে কথা বলেন সেটি জনগণ গ্রহণ করবে কি করবে না এটি জনগণের বিষয়। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, জিয়াউর রহমানকে খাটো করার কোনো প্রচেষ্টা করে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কোনো সুবিধা করতে পারেনি। আর আপনারা তো এই চৌহদ্দির বাইরের লোক, আপনাদের সুবিধা করতে পারার কোনো কারণ নেই। বরঞ্চ এই অনধিকার চর্চা যদি আপনারা অব্যাহত রাখেন, আপনারা আরো অধিকতর বিপদের মুখোমুখি হবেন। ধন্যবাদ।